আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা আগ্রাসন বন্ধ হলে কেবল লোহিত সাগরে হামলা থামবে বলছে ইয়েমেন। রাশিয়ার ভয়ে পিছু হটল ন্যাটো। জাতিসংঘ বিশেষ প্রতিনিধির আহ্বান, ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতেই হবে। ইউক্রেনের আবদিপকার কাছে তৃতীয় গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে বাইডেনকে চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজা আগ্রাসন বন্ধ হলে কেবল লোহিত সাগরে হামলা থামবে বলছে ইয়েমেন। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গত মাসে ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করে সানা। আব্দুস সালামের কাছে জানতে চাওয়া হয়, গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ হবে কিনা। উত্তরে তিনি বলেন, গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছাতে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যা অভিযানে এ পর্যন্ত প্রায় 30,000 ফিলিস্তিনি নিহত এবং 70,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে গাজায় গণহত্যা ইসরায়েলের পক্ষ অবলম্বন করেনি, এমন কোনো দেশের জাহাজে তারা হামলা চালাবে না। কিন্তু তারপরও বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চালানো পুরোপুরি বন্ধ রেখেছে। রাশিয়ার ভয়ে পিছু হটল ন্যাটো। ইউক্রেনে যুদ্ধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সেনা পাঠানোর দরজা খোলা রাখার বিষয়ে বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। জবাবে রাশিয়া বিন্দুমাত্র বিলম্ব না করে জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের কোনো ইউরোপীয় সদস্য ইউক্রেনে সেনা পাঠালে জোটটির সঙ্গে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। রাশিয়ার এমন কড়া প্রতিক্রিয়ার পর ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে অবস্থান পরিষ্কার করেছে ন্যাটো। খবর আল জাজিরার। ইউরোপীয় নেতাদের এক বৈঠকে মাখো বলেন, রাশিয়াকে দমনে কৌশল খুঁজছে পশ্চিমারা, এজন্য কোনো সম্ভাবনা বাদ দেওয়া উচিত নয়। রাশিয়া যাতে জিততে না পারে সেজন্য যা করা দরকার আমরা তাই করব। তিনি বলেন, ইউক্রেনের সেনা পাঠানোর বিষয়ে আজ কোনো ঐক্যমত হয়নি, তবে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। মাখোর বক্তব্যের বিষয়ে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনা পাঠানোর পরিকল্পনা নেই। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। 2 বছর গড়িয়ে 3 বছরে পা দিলেও এখনও এই যুদ্ধে শেষের কোনো দৃশ্যমান লক্ষণ নেই। এ যুদ্ধ ঘিরে 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে ভয়াবহ টানাপড়েনে জড়িয়েছে রাশিয়া। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বেশ কয়েকবার সতর্ক করেছেন। জাতিসংঘ বিশেষ প্রতিনিধির আহ্বান, ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতেই হবে। জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় যুদ্ধ অপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনিদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ফাখরি বলেন, মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক আইন অনুসারে সুস্পষ্টভাবে যুদ্ধ অপরাধ। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে। তখন থেকে এই অপশক্তি গাজা উপত্যকায় খাদ্য, ঔষধ এবং মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। ফাখরি বলেন, অন্য কারো খাদ্যের অধিকার অস্বীকার করা ছাড়া ইচ্ছাকৃতভাবে মানবিক সাহায্যের পথ আটকানো বা ইচ্ছাকৃতভাবে গাজায় ছোট আকারের মাছ ধরার জাহাজ, গ্রিনহাউস এবং বাগানগুলো ধ্বংস করার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, কেবলমাত্র ফিলিস্তিনি হওয়ার জন্য ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করছে। ইউক্রেনের আবদিপকার কাছে তৃতীয় গ্রাম দখল করেছে রুশ বাহিনী। ডনেতস্ক অঞ্চলের আবদিপকা শহরের স্টেপোভ নামের একটি গ্রাম দখল করেছে তারা। স্টেপোভ দখলের বিষয়ে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবদিপকা থেকে 11 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত
স্টেপোভ গ্রামটি দখল করেছে রুশ বাহিনী। জানা গেছে, এর আগে সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী আবদিভকার কাছের লাস্তোচাকাইন ও সেভেরন নামের 2টি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। 2 গ্রাম থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট দেশটির সেনাবাহিনীর তাবরিয়া গোষ্ঠীর মুখপাত্র দিমোত্রো লাইখোভিভকে উদ্ধৃত করে মঙ্গলবার বলেছে, আবদিভকার কাছাকাছি স্টেপোভ ও সেভেরনি গ্রাম থেকে যোদ্ধাদের প্রত্যাহার করা হয়েছে। গত বছর মে মাসে বাখমুত দখলের পর কয়েক মাসের টানা লড়াইয়ের পর আবদিভকা দখল ছিল রণক্ষেত্রে রাশিয়ার গুরুত্বপূর্ণ সাফল্য। পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে বাইডেনকে চিঠি। পাকিস্তানের ভোট গ্রহণের পর সরকার গঠনের শেষ দিনে নবনির্বাচিত জাতীয় পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে দেশটির গত 8 ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ। এর মধ্যে পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দেওয়া হয়েছে। মার্কিন কংগ্রেসের 31 সদস্য প্রেসিডেন্টকে এই চিঠি লেখেন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকেও একই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মার্কিন কংগ্রেস সদস্যরা নির্বাচনের কারচুপি ও হস্তক্ষেপের তদন্ত না হওয়া পর্যন্ত নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে মার্কিন কংগ্রেস সদস্যরা নির্বাচনে কারচুপি ও হস্তক্ষেপের তদন্ত না হওয়া পর্যন্ত নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিটিতে 31 কংগ্রেসম্যানের স্বাক্ষর রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দেওয়া হয়েছে। দেশটিতে গত 8 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এর নির্বাচনের দিন সারা দেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ সহ ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। এছাড়া ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব হয়েছে, যা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের নির্বাচনের এমন পরিস্থিতির পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন অনিয়মের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে। দেশটির ক্ষমতা ভাগাভাগিতে সম্মত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ PMLN, বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি PPP। অন্যদিকে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোটবদ্ধ হয়েছে ইমরান খানের দল PTI সমর্থিত প্রার্থীরা। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, PMLN দ্বিতীয় ও PPP তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে PTI। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে PTI। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার CEC সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি।